ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, এটা পারি আমরা। ঠিক আছে, এই যে একটু আগে যে করলাম, একটু আগে আমি একটা ডকুমেন্ট বানাইছি, এই যে ডকুমেন্টটা বানাইলাম না, এই ডকুমেন্টটা বানানো পর্যন্ত শেষ। ক্রিয়েট এ ডকুমেন্ট, হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন, সেভ এ ডকুমেন্ট। এই ডকুমেন্টটা যখন আমরা সেভ করব, সেভ করার বিভিন্ন সিস্টেম আছে। ধরো ফাইলে যাব, সেভ অ্যাজ না সেভে করব প্রথম। সেভ অ্যাজ অলরেডি সেভ করা থাকলে, ধরো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি ডেস্কটপে সেভ করতে চাই, আমি চাইতেছি ডেস্কটপে, কিন্তু আমি যখন ডেস্কটপে সেভ করব, ওপেনলি ছেড়ে দিব না, সেভ করব না, এখানে সেভ করব না, সেভ করলে খুঁজে পাওয়া যাবে না, আমাকে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে হবে। নিউ ফোল্ডার, তারপরে এখানে আমি ধরো নাম লিখলাম মিম, মিম নামে আমি একটা ফোল্ডার বানাইলাম। ফোল্ডার বানানোর পরে এই ফোল্ডার সিলেক্ট করে আমাকে ওপেন করতে হবে, অথবা ডাবল ক্লিক করে এটা ওপেন করতে হবে, হ্যাঁ। তাহলে মিম ফোল্ডারের ভিতরে আমি আছি, এখানে ধরো আমি একটা ফাইল নামে সেভ করলাম, ফাইল 1, ধরো ফাইল 1 দিলাম, আমি সেভ করে দিলাম। তাহলে আমার 2 নম্বর প্রশ্নটা ডান। ওকে, এখন দেখো কার্যর, কার্যর কি বলো দেখি কোনটা কার্যর? কার্যর কি এখানে কার্য, এটা দেখো CURSOR, কার্যর। হোয়াট ইজ কার্যর? কার্যর হচ্ছে এই যে এটা, এই যে ব্লিঙ্কিং করতেছে না, অর্থাৎ আমি যে সিলেক্ট করি, এই যে ড্র্যাগ করতেছি, যা যা করতেছি, এটাই কার্যর। পয়েন্টারের পরে এই যে কার্যর আছে না, এই যে কালো জিনিসটা দেখতেছো, এটা দিয়ে তো আমি করি, এটার নাম কার্যর, মনে থাকবে? দ্যাটস ইট, মুভিং কার্যর। এখন ধরো আমি এখানে রাখলাম, এই কার্যটা মুভ করতে পারবো। ধরো আমি উপরের দিকে যেতে চাইলে আপ এরো, হ্যাঁ, আর ওই যে ওইদিকে বাম দিকে যেতে চাইলে লেফট এরো, ডান দিকে যেতে চাইলে রাইট এরো, নিচের দিকে যেতে চাইলে এই যে এরকম, অথবা আমরা তো মাউস দিয়ে ক্লিক করে যাইতেই পারি স্ক্রোল দিয়ে, তাই না? এটার নাম হচ্ছে গিয়ে তোমার মুভিং কার্সর। 4 নম্বর প্রশ্ন ডান। তারপরে ওয়ার্ড স্ক্রোল বার, বলো দেখি কোনটা ওয়ার্ড স্ক্রোল বার? মনে করে এটা, এটা আবার পরীক্ষা হবে কিন্তু, খুব কেয়ারফুল। স্ক্রোল বার কোনটা? এই যে এই যে এই যে হ্যাঁ, স্ক্রোল বার, এই যে করতেছি, এইখানে কোনটা স্ক্রোল বার? ওই বাটনটা দেখাও, বলো যে বলে এটা স্ক্রোল বার, ওটার নামটা স্ক্রোল বার। মাউসের হলো, মাউসেরটা নাম হলো হুইল, চাকা। এখানে একটা স্ক্রোল বার আছে, স্ক্রোল বার হরিজন্টাল, এই যে এটা, হ্যাঁ এটা এটা এটা। এটার নাম হলো স্ক্রোল বার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্ক্রোল বার জেনে গেলাম। তারপরে জুম ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ এই যে জুম ওয়ার্ড ডকুমেন্টটা, এটাকে ধরো আমি যদি বড় করতে চাই, তাহলে প্লাসে ক্লিক করলে লেখা বড় হয়, আবার মাইনাসে ক্লিক করলে লেখা ছোট হয়, ঠিক আছে। কিন্তু এইখানে ক্লিক না করে কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে মাউসের স্ক্রোলিং বাটনটা যদি আমি পিছনের দিকে দেই, তাহলে লেখা ছোট হয়ে যায় একদম। আর যদি এই যে হ্যাঁ, এটা যদি সামনের দিকে দেই, তাহলে বিশাল বড় হয়। মানে আমি হাত দিয়ে এখানে কন্ট্রোলে ধইরা আমি অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে গিয়া আপনার কাউন্ট পেজ এন্ড ওয়ার্ড, অর্থাৎ আমার এইখানে কতগুলো লাইন আছে, কতগুলো প্যারাগ্রাফ আছে, এটা যদি জানি, স্ট্যাটিস্টিক বলে এটাকে। ধরো আমি এখন এটা জানতে চাচ্ছি যে এইখানে এরকম একটা লাইন, দুইটা লাইন, এরকম কতগুলো লাইন আছে, আবার কতগুলো সেন্টেন্স আছে, আবার একটা প্যারা, দুইটা প্যারা, কতগুলো প্যারাগ্রাফ আছে, আবার একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা, হোল ডকুমেন্টে কতগুলো ডকুমেন্ট আছে, একটা দলিলের মতো আসবে। সেই জিনিসটা কোথায় থেকে পাবো? সেটা হচ্ছে এইখানে ওয়ার্ড নামেও একটা জিনিস আছে না, এটাতে খালি ক্লিক করলে এরকম একটা লিস্ট আসবে যে আমার এই ডকুমেন্টে এখানে পেজ নাম্বার 14টা, তারপরে তোমার কি আছে, আরো ওয়ার্ডস আছে 6158টা, ক্যারেক্টার মানে লেখা, যেগুলো অক্ষর, ক্যারেক্টার স্পেস, উইদাউট স্পেস, স্পেস মানে মাঝের জায়গাটা, ঠিক আছে। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এটার উপরে একটা ক্লিক করলেই চলে আসে, আর কিচ্ছু করা লাগে না। সব পৃথিবীতে যত কম্পিউটার আছে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে এটা থাকবে এখানে, এই যে এখানে, ঠিক আছে। তুমি শুধু ক্লিক করবা আর এই জিনিসটা পেয়ে যাবা। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? ওকে, ভেরি গুড। তারপরে যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে, পরের প্রশ্নটা হচ্ছে আমাদের, জুম তো করলাম, কাউন্টও হয়ে গেল, তাই না? আচ্ছা, ওয়ার্ড ডকুমেন্ট মার্জিন, মার্জিন করলে আমরা পেজ লেআউটে যাব। ধরো আমি এটাকে হাফ ইঞ্চি করতে, এই যে এখানে যাবা, এনে পাইবা মার্জিন, পরে এখানে এই যে ন্যারো ক্লিক করলে যে চিকন হয়ে যায়। আর
আর যদি আমি নরমাল রাখি তাহলে এরকম হয়, আর যদি আমি আরো ওয়াইড রাখতে চাই তাহলে এরকম বড় হয়ে যায়, কিন্তু আমি সব সময় নরমালে রাখবো। ঠিক আছে, সবসময় নরমালে রাখবো। তো আমরা মার্জিন কমপ্লিট করে ফেললাম। রুলার, ধরো গ্রাইড, এই যে জিনিসটা আছে না, ধরো তোমার এটা এখানে অনেক সময় তুমি পাবা না, এরকম নাই, তখন তুমি কিভাবে নিয়ে আসবা, এখানে ক্লিক করলে রুল চলে গেল। আর গ্রেড, আমরা যখন গ্রাফ করি তখন এরকম কাগজ বানাইতে হয়, ঠিক আছে, প্রিন্ট করলে গ্রাফের কাগজ হয়ে যায়। এটা হচ্ছে কি এই যে গ্রিড লাইন, হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা হয়ে যায়। তাহলে আমরা গ্রিড লাইন বানাতে পারি, রুলার নিতে পারি, রুলার আনতে পারি, ঠিক আছে। আচ্ছা, আন্ডু, আন্ডু তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে একটা আন্ডুর এক্সাম্পল দেখাও। ধরো আমি এই জিনিসটা ক্লিক করলাম, হোমে গেলাম, আমি এখানে এটাকে হাইলাইট করলাম, এরকম একটা কালার, এরকম একটা কালার দিয়ে হাইলাইট করলাম। পরে হঠাৎ কইলো যে এটাকে আন্ডু করো, তুমি কি করবা, কন্ট্রোল জেড দিলে এটা আবার চলে যাবে। এক স্টেপ পিছিয়ে যাওয়া, কন্ট্রোল জেড, যেটাকে বলা হয় আন্ডু। হ্যাঁ, শিফট কি, শিফট কি কেন ইউজ করি আমরা, বলো। হ্যাঁ, যেমন আমি দি লেখছি হয় বড় হাতের হয়ে গেছে সব, তাই না, শিফটে। কিন্তু আমি যদি নর্মাল ভাবে আমরা যেরকম লেখি, ধরো টি আমি এই টিটা বড় হাতের করতে চাই, তখন শিফটে ধরে টিতে চাপ দিয়া তারপরে ধরো দিলে দি হয়ে যায়, তাই না। এই জন্য আমাদের শিফট কি লাগে, ক্যাপিটাল লেটার লিখতে শিফট কি লাগে, ঠিক আছে। তাহলে ইউজ করতে পারি আমরা শিফট কি, তাই না। ওকে, ইউজ অফ স্পেস কি, স্পেস কি কেন, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে ফাঁকা জায়গা রাখতে হয় না, সেটার জন্য স্পেস কি। আচ্ছা, ইউজ অফ ক্যাপস লক, ক্যাপস লক হচ্ছে গিয়া, ধরো আমি যখন ক্যাপস লক করে কোনো কিছু ধরো ক্যাপস লক করলাম, ক্যাপস লক এই যে এখানে এটা, এই ক্যাপস লকটা একটা ক্যাপস লক করলাম, এখন ধরো আমি যা লিখি সব ক্যাপস হয়ে যাবে বড় হাতের, মানে যতগুলো লেখা হবে, যত সময় আমি ক্যাপস লক রাখবো তত সময় বড় হবে, আবার যখন ক্লিক করব তখন ক্যাপস লক চলে যাবে, ঠিক আছে। ধরো আমি এখানে ক্লিক করলাম, ক্যাপস লক এই যে বাতি ডাউন হলো, এখন আমি লিখলে সব বড় হাতের হবে, ঠিক আছে। আবার যখন এখানে ক্লিক করব তখন আবার যখন লিখবো তখন সব ছোট হাতের হবে, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড ক্যাপস লক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হলো ক্যাপস লক। স্পেস কি, ওকে, ইউজ অফ ট্যাব কি, ট্যাব কিটা হচ্ছে গিয়ে তোমার এই যে এটা হলো ট্যাব কি। হ্যাঁ, এই ট্যাব কি কেন ইউজ করব, ধরো স্পেস বার দিলাম, এই যে এরকম আস্তে আস্তে যায়, কিন্তু আমি যখন ট্যাব দিয়ে যাব তখন লাভ দেব ব্যাংকের মতো, এই দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে, ঠিক আছে। এই হলো গিয়ে ট্যাব কি কাজ। ইউজ অফ হোম কি এন্ড এন্ড কি, কিবোর্ডের মধ্যে দেখো এখানে হোম লেখা আছে, আছে না, এই যে হোম লেখা আছে না, এটা তো হোম, এটা এন্ড, তাই না। ধরো আমি হোমে ক্লিক করলে লাইনের মাথায় যায়, এন্ডে ক্লিক করলে এখানে চলে আসে, কিন্তু আমি যদি ডকুমেন্টের মাথায় যেতে, তাহলে আমাকে কষ্ট করে কি করতে হবে, এই যে দেখো কন্ট্রোলে ধরে এই হোমের চাপ দিতে হবে, দেখো আমি ডকুমেন্টের মাথায় চলে এসেছি, আবার কন্ট্রোলে ধরে এন্ডে চাপ দিলে একটা ডকুমেন্টের লাস্টে চলে যাব। হ্যাঁ, দুইটা ইম্পর্টেন্ট, কন্ট্রোলে ধরে দিলে কি হয়, পুরো ডকুমেন্টের মাথায় যায়, আর নরমাল দিলে লাইনের মাথায় যায়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ট্যাব কি ইউজ করলাম, হোম কি ইউজ করলাম, আর ইউজ অফ ব্যাকস্পেস, এটা তো জানোই, কোনো কিছু যদি আমরা ইরেজ করতে চাই, ধরো আমি কিছু টাইপ করলাম, ব্যাকস্পেস ক্লিক করলে এটাকে আবার ডিলিট করে দিতে পারি, তাই না। ইউজ অফ ডিলিট কি, ধরো আমি কিছু টাইপ করলাম, আমরা ডিলিট করলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে কি হবে, ডিলিট হয়ে যাবে, এই যে দেখো ডিলিট, এটা আমরা জানি, তাই না। সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যায়। ওকে, 17 পর্যন্ত আমাদের হয়ে গেছে। ইউজ অফ নাম লক কি, নাম লক হচ্ছে এমন একটা জিনিস, ধরো এই যে ছোট জিনিসটা এটাকে নাম লক বলা হয়। এই যে এখানে ক্লিক করলে এটা অন হয়, আবার এখানে ক্লিক করলে অফ হয়, মানে 1 2 3 4 ডিজিট লিখতে পারি এখান থেকে, আমরা এখান থেকে লিখতে পারি লম্বা লাইন, এটাই লিখি, এটা মাঝে মাঝে আলাদা যদি ইউজ করা হয় দোকানে টোকানে হিসাব করে, ঠিক আছে, নাম্বার লক। সিলেকশন, সিলেকশন তো পারে, এই যে এটার নাম সিলেকশন। হ্যাঁ, চেঞ্জ, চেঞ্জিং ফন্ট সাইজ, ফন্টের সাইজ আমরা চেঞ্জ করতে পারি, তাই না। কিভাবে চেঞ্জ করতে পারবো, ধরো আমি সিলেক্ট করলাম, এখানে গেলাম, দেখো বড় হয়, আবার ছোট হয়, অথবা আমরা এখান থেকে চুজ করতে পারি, তাই না, এখান থেকে চুজ করে আমরা লিখতে পারি। ওকে, তো এটা হলো 20টা, তো আমরা 40টা কমপ্লিট করবো, সোজা এগুলা পারবো না, আমি তো রিভিশন দিতেছি আমরা সবার জন্য, এটি লাস্ট, এরপর আর এগুলো ধরবো না, বুঝো না, এটা তো করা আছে অলরেডি, ঠিক আছে না। আমি 20টা কমপ্লিট 40টা কমপ্লিট করবো, এর ভিতর থেকে ধরো 4টা ধরবো তোমারে, তুমি যদি 4টা পারো তাহলে তোমার মনে করবো যে তুমি পারো,
ঠিক আছে না, সাথে সাথে সবারই ধরছি, সবাই মোটামুটি পারে, একেবারে না পারে যেটা সেটা না আর কি। 21 নম্বর চেঞ্জ ফন্ট ওয়ার্ড। হুজুর আমি 21 থেকে শুরু করছি আজকে, হ্যাঁ দেখলে আমি অলরেডি করে দিছি। চেঞ্জ ফন্ট স্টাইল, ধরো আমি ফন্টের স্টাইল চেঞ্জ করব, ঠিক আছে, চেঞ্জ ফন্ট স্টাইল 21 নাম্বার। আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করলে কিভাবে করতে পারি? ধরো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এটা নিলাম, এই দেখো এটাকে মিডিলে আনলাম, এটাকে বড় করলাম, খেয়াল করো আমরা এটার স্টাইল চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ দেখো এই যে এখানে এটার নাম হলো স্টাইল, এই যে ইফেক্টে গিয়া ধরো আমি এখানে গেলাম, এখানে গেলাম বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করা যায়, দেখছো এটা শ্যাডো পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ আবার এখানে গেলাম, আবার এখানে গিয়ে টেক্সট ইফেক্টে যদি যাই, দেখো এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে ইফেক্ট টেক্সট, আমরা যদি গ্রেডিয়েন্ট কালার নেই, ধরো এখান থেকে আমরা একটা কালার চুজ করলাম, এটা ক্লোজ করলাম, ওকে করলাম, দেখো আমার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ফন্টের স্টাইল, এটা দিয়ে ফন্টের স্টাইল চেঞ্জ করা হয়। তারপরে 20 নম্বর হলো বোল্ড, আমরা পারি, বিতে ক্লিক করলে বোল্ড হয়, তাই না, আইতে ক্লিক করলে ইটালিক হয়, এই যে আইতে ক্লিক করলে বাঁকা হয়, আর টেক্সট আন্ডারলাইন করলে টেক্সট হয়, আর এইখানে গিয়ে আমরা যদি চাই তাহলে টেক্সটের কালার দিতে পারি, তাই না, পারি তো এটা, তাই না। তারপরে ধরো এখানে এই লাইনটা যদি আমি কেটে দিতে চাই তাহলে স্ট্রাইক থ্রো, ধরো এই যে কেটে দিলাম এখানে, আবার যদি এটা উঠাই দিতে চাই তাহলে এখানে গেলে আবার যদি ক্লিক করি তাহলে এটা উঠে যাবে, দেখো কাটাটা উঠে গেছে। আন্ডারলাইন যদি আবার উঠাইতে যাই এখানে আবার ক্লিক করলে উঠে যাবে, ইটালিকের এখানে আবার ক্লিক করলে নরমাল হয়ে যাবে, যে আবার যদি বোল্ডে ক্লিক করি তাহলে আগের অবস্থায় ফেরত চলে যাবে, তাই না। আবার ধরো আমি এখানে ধরো আমি এখানে যদি কিছু লিখতে চাই, এই দুইটা দেখাইতেছি, এটাও পারো, না পারার মতো কিছু নাই। ধরো আমি এখন যে হেজ টু ও পানি, ঠিক আছে, ওটাকে পানি বানাবো, পানি বানাইলে এখানে ক্লিক করে এই যে হোমে গিয়ে এটাতে ক্লিক করলে টুটা নিচে হয়ে যায়, তাই না। এটাকে বলা হয় হাইড্রোজেন অক্সিজেন মিলে যে পানি হয়, হ্যাঁ তার এটার নাম বলা হয় তোমার ওই যে অ্যাটমিক পাওয়ার, দ্যাট ইজ কল, এটাকে বলা হয় যুজনি বলে আর কি বাংলায়, তাই না, পড়ছো তোমরা যুজনি পড়ছো। ওকে, এটা হলো এটা। তারপরে এ টু প্লাস টু এ বি প্লাস বি টু, ঠিক আছে। এখন দেখো এইটা আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বানাই, কন্ট্রোলে ধরবা, কন্ট্রোলে দুইটা একসাথে সিলেক্ট করবা, সিলেক্ট করে এখানে ক্লিক করবা, দেখো a স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাই না, একদম ইজি, এটা কঠিন কিছু না। হুম, তাহলে a স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটাও হয়ে গেল। তারপরে 22 এই দুটো আমাদের কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, স্ট্রাইক থ্রু কমপ্লিট, কুইক স্টাইল কমপ্লিট। আর টেক্সট হাইলাইট করো না, এই যে এখানে গেলে যে কোনো একটাতে সিলেক্ট করলে তোমার এটা নিলে এটা তোমার সিলেক্ট কইরা তারপরে যদি যাও এটা আমরা হাইলাইট করতে পারি, ঠিক আছে, চেঞ্জিং লেটার কেস। ওকে, আমরা এখানে একটা জিনিস পাইছিলাম না, যে আপার কেস করলে সব বড় হাতের হয়ে যায়, আর লোয়ার কেস করলে সব ছোট হাতের হয়ে যায়, আবার এখানে সেন্টেন্স কেস করলে সেন্টেন্স কেস হয়ে যায়, তাই না। আবার এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড হয়ে যায়, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়ে যায়, ঠিক আছে। এটা হলো এটা। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কপি পেস্ট, কিপ সোর্স ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি, এটা জানো না, এটা আমি দেখাই দিতেছি। দেখো কপি পেস্ট কিভাবে করে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এটা ইম্পর্টেন্ট। ধরো আমি এখানে গেলাম, আমার ডকুমেন্টটা কোথায়, মনে হয় এটাই, ইয়েস, খেয়াল করো আমি এই জিনিসটা সাপোজ ধরো এটি, কন্ট্রোল সি অথবা এখানে ক্লিক করলে কি হয়, কপি হয়, তাই না, কপি করলাম, আমি একটা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিলাম। আমি যখন এই যে জায়গাটাতে যাব, ঠিক আছে, তাহলে এখানে তিনটা অপশন আছে, ঠিক আছে, এই যে দেখো তিনটা অপশন আছে, তিনটা অপশনের একটা অপশনের নাম হলো পেস্ট, যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। আবার ধরো আমি এখানে গেলাম, এখানে গিয়ে এডিট করব না, এবার এটাতে ক্লিক করলাম, দেখো অর্থাৎ আমি যেই জিনিসটাকে ফরম্যাটিং করছিলাম, ফরম্যাটিং আসবে না, শুধু অরিজিনাল অবজেক্টটা চলে আসবে,
দ্যাট ইজ কল অবজেক্ট, মানে ফরম্যাট আসবে না। কিন্তু যখনই আমি এখানে ক্লিক করব তখন ওই ফরম্যাট সহ চলে আসবে। এটা হলো নরমাল কপি পেস্ট, ঠিক আছে? এটা অনেকেই জানে না। নরমাল জিনিস আমরা যে এজ ইট ইজ কপি করি, কিন্তু আমরা অরিজিনালটা যদি চাই আরেক জায়গায় নিয়ে যেতে ফরম্যাট নিব না, তাহলে আমরা নিতে পারি, ঠিক আছে? তারপরে ধরো এখানে ক্লিক করলাম, এই যে এটা একটু থিন হবে, এটা হলো ডিপ, এটা হলো থিন, ঠিক আছে? একেবারে একদম অরিজিনাল এটা চলে আইব। বুঝতে পারছো এটা? আশা করি বুঝতে পারছো। না বোঝার মতো কিছু না, একেবারে সহজ জিনিস। ওকে, তো আমরা কিপ সোর্স ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি। ওকে, ওকে, স্পেলিং এন্ড গ্রামার এরর। ওকে, ধরো আমরা এখানে গেলাম, এই যে এই জায়গাতে গিয়ে আমরা এখানে এটা কি, এটাতে কিছু নাই, এটা আমরা কেটে দিই। আমাদের আরেকটা আছে, এটা হলো এই যে এটা। এখানে সাপোজ ধরো এই প্যারাগ্রাফে কোনো ভুল নাই, যদি ভুল থাকতো তাহলে সেটা রেড কালার হইতো, আন্ডারলাইন, তাই না? ধরো আমরা এখানে যদি কিছু উল্টাপাল্টা অক্ষর দেই, দেখো এই যে এখানে দিলাম, এখানে দিলাম, দেখি কি হয়। ওকে, এখানে গেলাম, ঠিক আছে? যাওয়ার পরে আমি ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে আমি অপশনে গেলাম, খেয়াল করো। তারপরে আমি এখানে গেলাম তোমার ডিসপ্লেতে গেলাম, ডিসপ্লেতে যাওয়ার পরে ধরো আমি ডিসপ্লে না, প্রুফিং এ গেলাম, প্রুফিং এ যাওয়ার পরে এখান থেকে কিছু এই যে এগুলি চেক দেওয়া না, দেখছো? আমি যদি চেক করি তাহলে কম্পিউটার আমি ভুল করলে সে আমাকে বলে দিবে ইউজ স্পেলিং, গ্রামার, শো রিডেবিলিটি, দরকার নাই। ওকে, এই কোডটা দিয়ে তুমি একটা ওকে দিবা। ওকে দেওয়ার পরে দেখো আমি যেখানে যেখানে ভুল করছিলাম না, রেড কালার দিয়ে দিতেছে সব, ঠিক আছে? এই যে এটা রেড, এটা রেড, এটা রেড, এটা রেড। এখন আমি যদি কিছু টাইপ করি, ধরো বিএনজি বাংলা ডিইএইচ বাংলাদেশ, দেখছো আমি বাংলাদেশ বানান ভুল করছি, সে রেড করে দিছে। কেন রেড করছে? আমি কম্পিউটারকে বলছি আমি যদি কোনো কিছু ভুল করি তুমি সেটা দেখাও। একটু আগে দেখাইলাম, এখানে গেলাম, অপশনে গেলাম, প্রুফিং এ গেলাম, এই যে টিক মার্ক দিয়ে দিছি। এখানে দেওয়ার মানে হলো কম্পিউটারকে দলিল করে দিছি তুমি আমি যখন কোনো কিছু ভুল করব সেটা আমাকে তুমি জানাবা। হ্যাঁ, কিন্তু আবার যদি দেখা যাইতেছে আমি মানুষের নাম লিখছি, হ্যাঁ সঠিক নাম, সেও ভুল দেখায়, কারণ নাম তো আর কম্পিউটারের কাছে ডিকশনারিতে নাই বা জানে না। কিন্তু আমার কাছে বিরক্ত লাগতেছে, একজনের কাছে পাঠাবো লাল দাগ দেখে, তখন আমরা কি করি, ওইটা দাগটা উঠাই দিই। আমি যদি কনফিডেন্ট থাকি যে আমার বানান ভুল, কম্পিউটারেরটা ভুল না, মানে আমারটা ভুল না, কম্পিউটারটা ভুল, তাহলে কি আমি এটা উঠাই দিব। আর যত সময় আমি ইংরেজিতে দুর্বল থাকবো ওইটা সবসময় অন করে রাখবেন। কারণ আমি একটা অ্যাপ্লিকেশন লিখলাম, আমার ভুল হতেই পারে, মানুষের ভুল হতেই পারে স্পেলিং এ, তখন সে বলে দিবে। যখন আপনার কম্পিউটারে দেখবো যে কম্পিউটারে কোনো ভুল ধরে না, মানে 100% ওকে, ঠিক আছে? আর এখানে যখন ভুল হবে রাইট ক্লিক করে বাংলাদেশে ক্লিক করলে বাংলাদেশ সে আবার বলে দিবে কোনটা সহজ শুদ্ধ, ঠিক আছে? এটা বলতে পারবে না, কারণ এখানে উল্টাপাল্টা লিখছে, ইগনোর করে দেওয়া যায়। এখানে আবার বলে দিবে, এখানেও বলে দিবে, যেটা যেটা তার ক্যাপাসিটির ভিতরে সেটা বলে দিবে, বাকিটা ইগনোর করে দিবেন। এই যে এখানে বলে দিবে সব, যেটা যেটা সে পারে ধরতে পারে সেটা বলে, নাহলে ইগনোর করে দিতে হবে, ঠিক আছে? ইগনোর অল, দেখেন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো স্পেলিং এন্ড গ্রামার, গ্রামারের ভুল হইলেও সে দাগ দিবে, বাট স্পেলিং ভুল হইলে রেড কালার, গ্রামারের ভুল হইলে গ্রিন কালার। ওকে, অনেক ইম্পর্টেন্ট এটা এটা এটা। ওকে, প্যারাগ্রাফ ফরম্যাটিং, অ্যালাইন, রাইট, সেন্টার, একেবারে সহজ। হ্যাঁ, আমরা ধরেন এখানে গেলাম, এই যে এই প্যারাগ্রাফটা আছে না, এই প্যারাগ্রাফটা যদি আমি ফরম্যাটিং করি, এই সাইডে লেফট সাইডে আছে তাই না, আমি যদি মিডিলে রাখি দেখেন কেমন হয়ে গেছে, এই যে এটা মিডল প্যারাগ্রাফ। আর যদি রাইটে রাখি তাহলে রাইট, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট ইজ ওকে। আর এটা হচ্ছে কি আপনার, এটা আমরা প্যারাগ্রাফ এভাবেই রাখবো নরমাল, ঠিক আছে? তাহলে আমরা এটাও পারলাম, প্যারাগ্রাফ ফরম্যাটিং পারতেছি। লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ লাইনের মাঝে আর প্যারাগ্রাফের মধ্যে দূরত্ব। এই যে এটা সিলেক্ট করলাম, এটা আমরা পারি আগে থেকে, এখানে গেলাম, দেখেন লাইনে লাইনে দূরত্ব হয়ে গেছে, এগুলা শিখাইছি আমি। তারপর হচ্ছে চেঞ্জ শেডিং, শেডিং এন্ড কালার। ওকে,
প্যারাগ্রাফের শেডিং এন্ড কালার হচ্ছে, ধরেন আমি এখানে গেলাম, এই যে এখানে গেলাম, একটা প্যারাগ্রাফ চুজ করলাম। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে যাবেন। না সরি, আমি ফন্টে না, আমি প্যারাগ্রাফে আসবো। লাইন স্পেস, এই যে ইন্ডেন্টস এন্ড স্পেসিং শেডিং, এখানে আসবেন। হ্যাঁ, এখানে আসার পরে লাইন স্পেসিং, স্পেসিং এন্ড শেডিং, শেডিং কোথায়, কিপ হোয়াইট স্পেস, স্পেসিং এন্ড শেডিং, এটা না, এখানে তো আসার কথা। ট্যাব 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 ট্যাব, এটা তো নাই দেখা যায়, কোথায় আছে, ফন্ট, এটা তো নাই, এটাতে আছে না, এখানেও নাই, কন্ট্রোল 1 দিলে আসে না, এটা তো নাই, অপশনটা এখানে হওয়ার কোথায়, শেডিং, অ্যাডভান্স, ক্যারেক্টার্স পেজ, কোন একটা এর মধ্যে আছে কোনটা, এটা, হ্যাঁ এই তো, ভেরি গুড, এই আমি এটাই খুঁজতেছি, ওই এক্সেল আসে। ঠিক আছে, বর্ডার এন্ড শেডিং। এখন ধরো তুমি যদি বর্ডার দিতে চাও, এই যে শেডিং, অর্থাৎ একটা ধরো এখানে আসলা, হ্যাঁ, এখানে আসার পরে নো কালার, তুমি একটা কালার দাও, রেড কালার। ঠিক আছে, রেড কালার দিলাম না, শেডিং মানে ছায়া আর কি। ঠিক আছে, এখানে অটোমেটিক নাই, ক্লিয়ার আছে, ব্ল্যাক আছে, কত পার্সেন্ট শেডিং দিতে চাও এখান থেকে পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমি ধরো 10% দিতে চাই, দেওয়ার পরে এখানে পেপার বর্ডার যদি দিতে চাও, তাহলে তুমি এখান থেকে যে কোনো একটা বর্ডার নিতে পারো। এন তো বর্ডার আছে, এগুলো তো জানোই, তাই না? পেপার বর্ডার, এরকম বর্ডার দিতে পারি। আর শেডিং এ গিয়ে এখান থেকে ধরো শেডিং এর কালার দিয়ে যেন আমরা ওকে করব, ওকে করার পরে দেখো এটা হলো শেডিং। শেডিং মানে কি, এই লেখার পিছনে যে ইয়ের মতন একটা চাদর বিছায় বা একটা কিছু দেওয়া আর কি। ঠিক আছে, খেয়াল রাখো, এটা কই দিকে বের করছিলাম আমরা, এই যে এখান থেকে, বর্ডারের এখান থেকে, মনে থাকবে? ওকে, ভেরি গুড। নেক্সট হচ্ছে কি আমাদের পরের প্রশ্ন কি, শেডিং হলো, দাঁড়ান, টেক্সট শেডিং হলো চেঞ্জ টেক্সট কালার, এটা তো আমরা পারি, ওই এইখানে ক্লিক করলে টেক্সট কালার, চেঞ্জ হেডিং টেক্সট স্টাইল, একটু আগে দেখালাম না হেডিং টেক্সট স্টাইল কিভাবে করে, এই যে এখানে গেলে আমরা যে কোনো একটা স্টাইল করে নিতে পারবো, সহজ। সার্চ ওয়ার্ড, সার্চ ওয়ার্ড মানে ওয়ার্ড সার্চ করা, খোঁজা। এটা হলো কিবোর্ড থেকে ফাইন্ড বলে, এটাকে ফাইন্ড বলে, অথবা কন্ট্রোল এফ। তুমি যখন ফাইন্ডে ক্লিক করবা না, তখন সার্চ ওয়ার্ডের একটা ঘর আসবে, এখানে তুমি সার্চ করবা। ঠিক আছে, যে কোনো একটা ওয়ার্ড সার্চ করবা। ধরো আমি এখানে লিখলাম RIBBON, রিবন। দেখো এই যে রিবনটা সিলেক্ট হয়ে গেছে, মানে ওয়ার্ড সার্চ করা তো বুঝো, খোঁজা, তাই না? সার্চ ওয়ার্ড সার্চ, এটা পারলাম। তারপরে নেভিগেশন পার্ট, এটাকে নেভিগেশন বলে, সাইটে যেটা থাকে পেন থাকে, এটা হলো নেভিগেশন। ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং, আমরা ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিং বলতে ধরো আমরা এখানে আসলাম, এই যে এটাকে ফরম্যাটিং, এখানে 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 আসলে দেখো পেইন্ট ফরম্যাট আছে না, ফরম্যাট পেইন্টার আছে। অর্থাৎ আমরা এই যে কাজগুলো, এই যে কাজগুলো করি না, এটা হলো ফরম্যাট, মানে কি চেঞ্জ করা। ধরো আমি এই ফরম্যাটে, এটাতে ডাবল ক্লিক করো অথবা এসকেপ করো। ধরো আমি এটা দেখাইছি অনেকবার, এই যে ইয়েলো কালার করছি না, এখন আমি এখানে গেলাম, এটার উপরে ডাবল ক্লিক করলে এখন আমি ফরম্যাট করতে পারি। দেখো এটা আর কিছু করা লাগবে না, খালি ক্লিক করলে অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে না? এটাই। তাহলে আমাদের এখানে কত পর্যন্ত, 31, আবার এটাতে স্কেপ করলে চলে যাবে এটা। নেভিগেশন হলো, ফরম্যাটিং হলো, প্যারাগ্রাফ লেআউট। প্যারাগ্রাফ লেআউট হলে প্যারাগ্রাফের পিছনে কি দেওয়া, ব্যাকগ্রাউন্ড। এই যে জিনিসটা আছে না, এখানে গেলে তো আমরা প্যারাগ্রাফ লেআউট দিতে পারি। কেমনে দিতে পারি দেখো, আমি কোনো সিলেক্ট করা লাগবে না, আমি জাস্ট খালি একটা প্যারাগ্রাফের উপরে ক্লিক করছি, আর কিছু না, এখানে
ক্লিক করার পরে আমি যখন এখানে যাব, দেখো এখানে ক্লিক করার সাথে সাথে পুরো প্যারাগ্রাফের পিছনে লেআউট হয়ে গেছে। ঠিক আছে? আমি একটা আছে যে সিলেক্ট করি, সিলেক্ট করে দিই না, এরকম না, এখানে গেলাম, এখানে গেলাম, দেখো এখানে কিন্তু লেআউট হয় না, এটা লেখার নিচে মাঝে যে সাদা দাগ ফাঁকা আছে, তাই না? সাদা ফাঁকা আছে, কেমনে ফাঁকা আছে দেখো, এখানে যদি আমরা একটু বড় করে দিলে বোঝা যায় যে ফাঁকা আছে, তাই না? কিন্তু আমি যখন এখানে একটা ক্লিক করব, এখান থেকে একটা লেআউট যখন আমি দিব, ধরো এটা লেআউটটা দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এই পুরো প্যারাগ্রাফটা বড় বড় লাইন করি, তারপরে কিন্তু মাঝে দেখবা কালার, মানে পুরাটা কালার হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারতেছো? না বুঝার কি আছে, একেবারে সহজ। ক্রিয়েটিং লিস্ট, আমরা লিস্ট ক্রিয়েট করতে পারি, তাই না? ক্রিয়েটিং লিস্ট করতে পারি, নাম্বার করতে পারি, সবই করতে পারি। এই যে দেখাইছিলাম তো মনে হয়, এই যে এটা 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 ধরো এখানে সিলেক্ট করলাম, এখানে গেলাম, আমরা একটা লিস্ট ক্রিয়েট করে ফেললাম, তাই না? চাইলে এটা নাম্বারও সিলেক্ট করতে পারলাম, এই যে নাম্বার দিয়ে বললাম, পরে আবার ক্যাটাগরি ওয়াইজ দেখাইছি, তাই না? এটাও পারি আমরা, ভেরি গুড, আমরা সবই পারি। শেডিং এন্ড বর্ডার একটু আগে দেখালাম যেটা, ঠিক আছে? শেডিং এন্ড বর্ডার, তারপরে ক্রিয়েট লিস্ট দেখালাম, শেডিং এন্ড বর্ডার দেখালাম, ফরম্যাট প্রিন্টার স্টাইল একটু আগে যেটা দেখাইলাম, ফরম্যাট প্রিন্টার, তাই না? তারপরে হচ্ছে গিয়ে তোমার ম্যাগাজিন, ম্যানেজিং লিস্ট একটু আগে দেখালাম, লিস্ট যেটা ওইটাই। ইনসার্টিং টেবিল এটাও আমরা পারি। ইনসার্টিং তিনটা পদ্ধতিতে আমরা টেবিল পারি না? না পারি না, এটা গো। এই যে এখানে ধরো আমি এখানে গেলাম, এখানে গিয়ে ইনসার্টে গেলাম, তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, সাপোজ ধরো আমি এখানে আসলাম, ইনসার্ট, এই দেখো টেবিল, তাই না? আমরা এখানে একটা টেবিল নিয়ে নিতে পারি, এই যে এরকম একটা টেবিল নিতে পারি। তারপরে এটা আমরা সবাই পারি, কারণ এগুলো আমরা শিখছি, ঠিক আছে? তারপরে আসলো তোমার এখানে ইনসার্ট ইমেজ, আমরা ইমেজ নিতে পারি, আমরা ইমেজও নিতে পারি। ধরো আমি এখানে একটা ইমেজ নিব, এই যে এখানে একটা ইমেজ নিব, আমরা কিভাবে দেখাইছিলাম, একদম ইজি ভাবে দেখাইছিলাম না, মনে আছে? এই যে এখানে গেলাম, এখানে একটা ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর একটা শেপ নিলাম, একটা রাউন্ড নিলাম, ধরো এটা গেলাম, তারপরে এটার ভিতরে গেলাম, এটার ভিতর দিয়ে পিকচার নিয়ে আসলাম, পিকচার নিয়ে আসার পরে ধরো আমি এখানে ক্লিক করলাম, দেখো কত সুন্দরভাবে আমরা ছবিটা নিয়ে আসতে পারতেছি, ইনসার্ট ইমেজ, ঠিক আছে? এটাও পারি। তারপরে হচ্ছে গিয়ে ইনসার্ট সিম্বল এন্ড ক্যারেক্টার, সিম্বল এন্ড ক্যারেক্টার হচ্ছে, ধরো একেবারে সহজ, ধরো এখানে আমি একটা নাম্বার লিখলাম 1 2 3 4 5 6, এটা আমার মোবাইল নাম্বার, আমি এখানে চাইলে লিখতে পারি মোবাইল, MOBIL, MO, ধরো BILE, মোবাইল নং, এরকম লেখা লিখতে পারি, কিন্তু দরকার নাই এটা লেখার। আমি এখানে একটা ক্লিক করব, এই যে দেখো এখানে একটা ক্লিক করব, ইনসার্টে যাব, সিম্বল আছে না, সিম্বলে ক্লিক করব, এই যে এই সিম্বলে, এখানে এখানে ক্লিক করার পরে ধরো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে ওই যে টেলিফোনের সিমটা আছে না, এখানে ক্লিক করলাম, তাহলে তো আমার এখানে মোবাইল নাম্বার লেখার দরকার পড়ে না, বা নাম্বারটা লেখার দরকার পড়ে না। এটা কি সিম্বল ইনসার্ট কিভাবে, এখানে ক্লিক করে ধরো আমি এটাকে বড় করতে পারি, হোমে গেলে ওই আগের মতন লেটার মতন বড় হয়, চাইলে এটাকে কালারও করতে পারি, ঠিক আছে? এটা হলো ইনসার্ট, এই যে সিম্বল থেকে, এখান থেকে আরো আছে, এখানে গেলে পাবা আরো অনেক, এই যে অনেক ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখান থেকে করা যায়। ধরো এই যে ধরো এরকম আমি যদি একটা ক্লিক করে এখন ইনসার্ট করি, দেখো এখানে একটা ইনসার্ট হয়ে গেছে, তাই না? এরকম মানে অনেক সুন্দর সুন্দর জিনিস ডিজাইনও করা যায় এখান থেকে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা ওকে। পেজ অ্যাপিয়ারেন্স, পেজ অ্যাপিয়ারেন্স হচ্ছে তোমার এই যে পেজ লেআউটের যে ব্যাপারটা, এটা আমরা জানি, হ্যাঁ, দেখাইছি এটা। হেডার এন্ড ফুটার এটাও দেখাইছি, কিভাবে উপরে হেডার দিতে হয়, ফুটার দিতে হয়। এখানে যাবা, দেখো তো আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে এই দেখো হেডার ফুটার আছে না, এখানে হেডারে গেলাম, হেডারে গিয়ে ধরো আমি এখান থেকে ক্লিক করলাম, ঠিক আছে? এই দেখো আমরা এগুলি দেখাইছি, পেজ নাম্বার টাম্বার সব দেখাইছি, আমরা জাস্ট রিভিশন দিতেছি। এখানে লিখলাম ধরো GCZ বা GCZ লিখলাম, তারপরে এখানে আমরা ডেট দিতে চাই, তাহলে ইনসার্টে গিয়ে ডেটে গিয়ে যে কোনো একটা ফরম্যাট দিলে আমাদের ডেটটা চলে আসবে ওকে করার সাথে সাথে, দেখছো? আবার এখানে গিয়ে ডিলিট করার পরে আমরা যদি এখানে পেজ নাম্বার দিতে চাই, তাহলে ইনসার্টে গিয়ে পেজ নাম্বারে গিয়ে কারেন্ট পজিশনে গিয়ে এখানে সিলেক্ট করলে দেখো আমাদের পেজ নাম্বার 1, তারপরে দেখো 2, হ্যাঁ 3, মানে সবটিতে চলে আসছে পেজ নাম্বার 1 2 3 4, এভরিথিং ডান, ঠিক আছে?
তারপরে এটাও কমপ্লিট হয়ে গেল আমাদের হেডার ফুটার প্রুফিং এন্ড দি রিভিউ ট্যাব প্রুফিং হচ্ছে ফাইলে গেলাম, অপশনে গেলাম, এই যে প্রুফিং এ গেলাম। প্রুফিং এ যাওয়ার পরে এখানে ধরো এখানে প্রুফিংটাই আমরা রিভিউ হচ্ছে ধরো অটো প্লে, এখানে গেলাম। আমরা যে কোনো একটা জিনিস করতে পারি, এখানে গিয়ে একটা সংকেত লিখে, মনে আছে শিখেছিলাম এটা, ধরো একটা কিছু লিখলাম, তার পরিবর্তে আমরা কিছু একটা লিখতে পারি এখানে। যেমন ধরো আমি লিখলাম ধরো D12 লিখলাম। হ্যাঁ, D12 লেখা এটা কোথায় গেল? প্রুফিং এন্ড রিভিউ ট্যাব কপি হয়ে গেছে। ক্যান্সেল করি, আমি আবার এখানে যাই। ওকে, এখান থেকে ডিলিট করে দিই, এটাকে কেটেই দিই। দেখো একটা দেখাই অটো, কিন্তু এটা কই থেকে এলো? প্রুফিং এন্ড রিভিউ ট্যাব, প্রশ্নটাই চলে এসেছে। your boat, ওকে ফাইন। ধরো এখানে আমি লিখলাম এফ বি, ধরো এফ বি লিখলাম। আর এখানে লিখলাম FACE পেজ, বি ডবল কে ফেসবুক, ওকে ফাইন, অ্যাড দিলাম, ওকে করলাম, এখানে একটা ওকে করলাম। হ্যাঁ, এখন তুমি ধরো একটা ডকুমেন্টে যদি যাই, আমরা সাপোজ একটা নতুন ডকুমেন্টে গেলাম, আমরা লিখলাম এখানে FB, ঠিক আছে, এন্টার দিলাম, ফেসবুক হয়ে গেল। ওইখানে ফেসবুকের পরিবর্তে লম্বা হিস্টোরি যদি লিখি, ছোট্ট একটা সংকেত দিয়ে লেখা এন্টার করলে প্রতিদিন এটা সারা জীবন থাকবে নতুন ডকুমেন্টে, যত সময় এটা ডিলিট না করি, ঠিক আছে। কিন্তু এখানে ধরো এখানে গেলাম, তারপরে অপশনে গেলাম, এখানে প্রুফিং এ গেলাম, এখানে গেলাম, এই যে এফবি আছে না, এটা সিলেক্ট, ধরো এখানে আছে, তারপরে থেকে কোথায়, ধরো আমি এখানে লিখলাম FB, এই যে এটা আছে না, এখানে সিলেক্ট হয়েছে, তো সিলেক্ট হওয়ার পরে এখানে ডিলিট ক্লিক করতে হবে, নাইলে অন্য কেউ যদি এরকম লেখে তাহলে কিন্তু ওইটা আবার খালি এফবি এসে পড়বে, কারণ সে এফবি দিয়ে অন্য কিছু বুঝাইতে চাইতেছে, বুঝলে? এই হলো এটা। তাহলে আমাদের কটা হলো? আমি 50 পর্যন্ত যাবো, পরে যাব না। হেডার ফুটার হয়েছে, প্রুফিং হয়েছে, 50 পর্যন্ত হয়েছে না? এই 50টা একটু খালি জাস্ট খালি প্র্যাকটিস করবা 50 পর্যন্ত। ডান, ওকে। কোনো সমস্যা হইব না? করার তো কিছু না, লাগবে 50টা করে হলে মনে করো 2-3 দিন লাগবে আমার এই ওয়ার্ড কমপ্লিট করতে, তারপর এক্সেলটা কমপ্লিট করতে এরকম 3-4 দিন লাগবে। আর পাওয়ার পয়েন্ট, তুমি পাওয়ার পয়েন্ট শিখছো? ওকে ফাইন, নো প্রবলেম, এটা দেখাইলে আমরা পুরোটা দেখাই। হ্যাঁ, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে পারবা, বড় দিকে পারো না পারলে আমি বলে দিব। হুজুর দেখেন, আমি এই 50টা থেকে প্রশ্ন করবো, 4টা-5টা প্রশ্ন ধরবো এই 50টা থেকে, এনে বসে করে দিতে হবে। সময় দেন, সময় নেন, আধা ঘন্টা সময় নেন, যত সময় পারেন প্র্যাকটিস করেন। আমি 5টা প্রশ্ন ধরবো 50টা থেকে,